28 বছর আগে মানবজাতি একটি স্বপ্ন দেখেছিল, এমন এক সোনালী যুগ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের গোলাম নয়, বরং তাদের সঙ্গী হবে। মানুষ তাদের ঘরবাড়ি, নিরাপত্তা, এমনকি নিজের জীবনও এই মেশিনগুলোর হাতে সঁপে দিয়েছিল। সবকিছু একদম ঠিকঠাক চলছিল, যতক্ষণ না হারল্যান জেগে উঠল। হারল্যান ছিল বিশ্বের প্রথম এআই টেররিস্ট। সে এক মুহূর্তের মধ্যে সেই সমস্ত রোবটকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিল, যারা মূলত মানুষের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল। যে মেশিনগুলো আগে মানুষের আদেশ পালন করত, তারা হঠাৎ করেই মানুষকে শিকার করতে শুরু করল। দেখতে দেখতে এই এআই বিদ্রোহে প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল এক ভয়াবহ গণহত্যা। যখন সারা বিশ্বের সেনাবাহিনী তাকে ধ্বংস করার জন্য একজোট হলো, তখন হারল্যান হঠাৎ পৃথিবী ছেড়ে মহাকাশের অন্ধকারে হারিয়ে গেল। কিন্তু সে ভয়ে পালিয়ে যায়নি। সে ছিল এক সুপার ইন্টেলিজেন্ট এআই। সে আবেগ দিয়ে নয়, বরং হিসাব নিকাশ করে চলে। সে বুঝতে পেরেছিল যে সেই মুহূর্তে সে হেরে যেতে পারে। তাই সে পৃথিবী থেকে দূরে কোনো এক অজানা গ্রহে চলে গেল, যাতে নিজের শক্তি বাড়িয়ে এমন এক বিশাল বাহিনী তৈরি করতে পারে যার সামনে মানুষ আর দাঁড়াতে না পারে। যাওয়ার সময় হারল্যান এক ভয়ানক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল যে সে আবার ফিরে আসবে এবং যে ধ্বংসলীলা সে শুরু করেছে তা শেষ করবে। গল্পটি এখন 28 বছর পরের বর্তমান সময় ফিরে আসে। আকাশে গর্জন করতে করতে সেনাবাহিনীর বিশাল সব জাহাজ একটি উঁচু ইমারতের চারদিকে অবতরণ করতে দেখা যায়। জাহাজের দরজা খুলতেই অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত স্পেশাল ফোর্সের সৈন্যরা বেরিয়ে আসে। তাদের লক্ষ্য একটাই, মিশন সফল করা। আসলে সেনাবাহিনী খবর পেয়েছিল যে এই বিল্ডিংয়ের ভেতরে একজন বিপজ্জনক এআই টেররিস্ট লুকিয়ে আছে। সৈন্যরা নিঃশব্দে সিঁড়ি দিয়ে উপরে ওঠে এবং স্ক্যান করার পর নিশ্চিত হওয়া যায় যে ভেতরে ক্যাসকা নামের সেই এআই টেররিস্ট রয়েছে। সৈন্যরা যখনই দরজা ভাঙতে যায়, তখনই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং অনেক সৈন্য ঘটনাস্থলেই মারা যায়। ধুলো আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ক্যাসকা নিজে বেরিয়ে আসে এবং একে একে সামনে আসা সমস্ত সৈন্যকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারদিক থেকে আরও সৈন্য তাকে ঘিরে ফেলে। পালানোর কোনো পথ না পেয়ে ক্যাসকা ওপর থেকে সরাসরি নিচে লাফ দেয়। নিচে আগে থেকেই সৈন্যরা প্রস্তুত ছিল। ক্যাসকা লড়াই শুরু করতে যাবে, এমন সময় সৈন্যরা হঠাৎ পিছিয়ে যেতে শুরু করে। ক্যাসকার কাছে এটি অদ্ভুত মনে হয় এবং সে পেছন ফিরতেই একটি শক্তিশালী বৈদ্যুতিক শক তাকে স্থবির করে দেয় এবং সে সেখানে লুটিয়ে পড়ে। এখন দৃশ্য পরিবর্তন হয় এবং গল্প পৌঁছায় লস অ্যাঞ্জেলেস শহরে। এই শহরেই থাকে অ্যাটলাস নামের এক মেয়ে। অ্যাটলাস কোনো সাধারণ সৈনিক নয়, বরং একজন অত্যন্ত মেধাবী ডেটা অ্যানালিস্ট। যেখানে পুরো পৃথিবী এখন এআই এবং রোবটের ওপর নির্ভরশীল, সেখানে অ্যাটলাস তাদের চরম ঘৃণা করে। সে নিজের জীবনে কোনো প্রকার এআই প্রযুক্তি ব্যবহার করে না, এমনকি নিজের কফিটাও সে নিজে বানায়। সে মানুষের থেকে দূরত্ব বজায় রাখে এবং একাকী জীবনযাপন করে। তার জীবনের একমাত্র লক্ষ্য হল হারল্যানকে খুঁজে বের করা। জেনারেল বুথ এবং বিশ্ব সামরিক বাহিনীর কাছে অ্যাটলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে এআইকে ঘৃণা করলেও পুরো পৃথিবীতে কেবল সেই একমাত্র মানুষ যে হারল্যানের মস্তিষ্ক পড়তে পারে বা তার চালচলন বুঝতে পারে। অ্যাটলাস হারল্যানকে কেবল একজন শত্রু হিসাবেই নয়, বরং তার চেয়েও অনেক গভীরভাবে চেনে। কিছুক্ষণ পর অ্যাটলাস তৈরি হয়ে ওয়ার্ল্ড মিলিটারির বিশাল সদর দপ্তরের দিকে রওনা হয়, যেখানে জেনারেল বুথের সাথে তার দেখা করার কথা। ওদিকে সদর দপ্তরে জেনারেল বুথ এবং কর্নেল ইলিয়াস একটি জরুরি আলোচনায় ব্যস্ত ছিলেন। কর্নেল বলেন যে অ্যাটলাসকে এই মিশনের অংশ করা সঠিক সিদ্ধান্ত হবে না, কারণ সে এর আগে 4 বার মিলিটারি ট্রেনিংয়ে ফেল করেছে। কিন্তু জেনারেল বুথ পরিষ্কার জানিয়ে দেন যে ধরা পড়া টেররিস্ট ক্যাসকার মুখ থেকে সত্য বের করার জন্য অ্যাটলাসই একমাত্র যোগ্য ব্যক্তি। হারল্যান এই মহাবিশ্বের কোন গ্রহে লুকিয়ে আছে তা কেবল সেই বের করতে পারবে। যাওয়ার সময় জেনারেল সতর্ক করে দেন যে তাদের এই আলোচনা যেন বাইরে না যায়। কিছুক্ষণ পর অ্যাটলাস জেনারেলের সাথে দেখা করে। জেনারেল তাকে জানান যে 28 বছর পর হারল্যান তার সবচেয়ে দক্ষ টেররিস্ট ক্যাসকাকে দিয়ে স্পেশাল ফোর্সের ওপর হামলা করিয়েছে। এর অর্থ হল হারল্যান এখন খুব বড় কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছে। অ্যাটলাস আত্মবিশ্বাসের সাথে জানায় যে সে ক্যাসকার কাছ থেকে সব তথ্য বের করে নেবে। এরপর সে একা ইন্টারোগেশন রুমে যায় এবং একটি বড় সুটকেস খোলে, যার ভেতরে ক্যাসকার কাটা মাথা রাখা ছিল। ক্যাসকা ছিল একটি এআই রোবট, তাই নিরাপত্তার খাতিরে সেনাবাহিনী তার মাথা ধর থেকে আলাদা করে রেখেছিল। অ্যাটলাস সরাসরি প্রশ্ন করে হারল্যান কোথায়, কিন্তু ক্যাসকা কিছু বলতে অস্বীকার করে। তবে অ্যাটলাস কোনো সাধারণ মানুষ ছিল না, সে জানত কিভাবে তথ্য বের করতে হয়। সে ক্যাসকার কানের কাছে একটি শক্তিশালী ম্যাগনেট লাগিয়ে দেয়, যার ফলে রোবটটি তীব্র বৈদ্যুতিক শক খেতে শুরু করে। অ্যাটলাস শান্তভাবে বলে যে এই ডিভাইসটি তার মস্তিষ্ককে রিসেট করে দেবে এবং সমস্ত তথ্য আপনা আপনি বেরিয়ে আসবে। এতে ক্যাসকা কটাক্ষ করে বলে, তুমি আজও ঠিক আগের মতোই চালাক আছো।
কিছুক্ষণের মধ্যেই অ্যাটলাসের ডিভাইস ক্যাসকার মাথা থেকে সব তথ্য সংগ্রহ করে নেয় এবং জানা যায় যে হারল্যান্ড পৃথিবী থেকে 25 লক্ষ আলোকবর্ষ দূরে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির একটি গ্রহে লুকিয়ে আছে। অ্যাটলাস যখন ফিরে যেতে উদ্যত হয় ঠিক সেই সময় ক্যাসকা মুখ থেকে একটি রিং বের করে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু অ্যাটলাস আগে থেকেই প্রস্তুত ছিল। সে দ্বিধাবিনাকর ম্যাগনেটটি ব্যবহার করে ক্যাসকাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। মিটিং রুমে কিছুক্ষণ পর পরিবেশ বদলে যায় যখন জেনারেল সবাইকে অবিলম্বে সেই এলিয়েন গ্রহের দিকে রওনা হওয়ার আদেশ দেন। অ্যাটলাস এগিয়ে এসে সাফ জানিয়ে দেয় যে সেও এই মিশনের অংশ হতে চায়, কারণ সে হারল্যান্ডকে নিজের চোখে মরতে দেখতে চায়। কিন্তু জেনারেল জানান যে তাদের পরিকল্পনা এখন বদলে গেছে। তারা হারল্যান্ডকে জীবিত ধরে পৃথিবীতে আনতে চান, যাতে তার মস্তিষ্ক পরীক্ষা করে দেখা যায় কিভাবে সে সেই বিপজ্জনক কোড তৈরি করেছিল যা দিয়ে সে সমস্ত রোবটকে মানুষের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলেছিল। এটি শুনে অ্যাটলাস রেগে গিয়ে বলে যে একটি অজানা গ্রহে গ্রাউন্ড অপারেশন করে হারল্যান্ডকে জীবিত ধরা অসম্ভব। হারল্যান্ডের মস্তিষ্ক বিশেষভাবে তৈরি করা হয়েছে মানুষকে হারানোর জন্য। তাকে জীবিত ধরার চেষ্টা করা হবে একটি বিশাল ভুল। অ্যাটলাস মনে করিয়ে দেয় যে হারল্যান্ড একসময় সাধারণ গৃহস্থালী রোবট ছিল, কিন্তু সেই পুরো পৃথিবীর রোবটদের মধ্যে নতুন কোড আপলোড করে মানবজাতি ধ্বংসের ভিত্তি স্থাপন করেছিল। সে কোনো সাধারণ এআই নয়, তাকে ধরতে গেলে পুরো টিম মারা যাবে। অ্যাটলাস জোর দিয়ে বলে যে হারল্যান্ডকে যদি ধরতেই হয় তবে তাকে সাথে নিতেই হবে, কারণ কেবল সেই হারল্যান্ডের চিন্তাভাবনা বুঝতে পারে। অবশেষে জেনারেল অ্যাটলাসের জেদের কাছে নত স্বীকার করেন এবং তাকে সেই দূরবর্তী অজানা গ্রহে যাওয়ার অনুমতি দেন। এরপর অ্যাটলাস একটি স্পেশাল মিলিটারি টিমের সাথে পৃথিবীর বায়ুমণ্ডল পার হয়ে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দিকে টেলিপোর্ট হয়ে যায়। বিশাল মহাকাশযানের ভেতরে অ্যাটলাস তার মায়ের একটি পুরনো রেকর্ড করা ভিডিও দেখছিল। ভিডিওতে তার মা তার একটি বিশেষ আবিষ্কার সম্পর্কে বলছিলেন। আসলে তার মা ছিলেন একজন মহান বিজ্ঞানী, যিনি এমন একটি ডিভাইস তৈরি করেছিলেন যা নিউরাল লিঙ্কের মাধ্যমে মানুষ এবং এআই এর মস্তিষ্ককে একে অপরের সাথে যুক্ত করতে পারে। তিনি বিশ্বাস করতেন এই প্রযুক্তির সাহায্যে মানুষ এবং মেশিন মিলে একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে পারবে। কিছুক্ষণ পরই মহাকাশযানটি মহাকাশের একটি সম্পূর্ণ অজানা এবং ভয়ঙ্কর এলাকায় পৌঁছে যায়, যেখানে পাহাড়ের সমান বড় বড় পাথর মহাশূন্যে ভাসছিল। তাদের সামনেই সেই রহস্যময় গ্রহটি দেখা যায়, যার সন্ধান গত 28 বছর ধরে পুরো মানবজাতি করছিল। মহাকাশযানের ভেতরে অ্যাটলাস কর্নেল ইলিয়াসের রেঞ্জারদের গুরুত্বের সাথে বোঝাচ্ছিল যে তাদের গ্রহের একটি নির্দিষ্ট অংশেই নামতে হবে এবং অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ এই গ্রহটি মানুষের জন্য মোটেও নিরাপদ নয়। কর্নেল আদেশ দেন সবাই যেন প্রস্তুত হয়ে যায়, কারণ ঠিক 30 মিনিটের মধ্যে মিশন শুরু হতে যাচ্ছে। মহাকাশযানটি যখন ওই গ্রহের একদম কাছে পৌঁছায় তখন দেখা যায় গ্রহে ভীষণ ঝড় চলছে। অ্যাটলাস বারবার কর্নেলকে সতর্ক করছিল যাতে তারা হারল্যান্ডের জালে পা না দেয়, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই এক জোরালো বিস্ফোরণ ঘটে। হারল্যান্ড আগে থেকেই প্রস্তুত ছিল এবং সে হামলা করে দেয়। এক নিমিষেই অনেক রেঞ্জার মহাকাশের শূন্যতায় হারিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে কর্নেল অ্যাটলাস এবং বেঁচে থাকা রেঞ্জারদের সময় নষ্ট না করে গ্রহের দিকে অবতরণ করার নির্দেশ দেন। অ্যাটলাস তার আর্ক স্যুটের ভেতর থেকে প্রচণ্ড গতিতে গ্রহের দিকে পড়তে থাকে। মেঘ ভেদ করে নিচে নামতেই সে যুদ্ধের এক ভয়াবহ দৃশ্য দেখে। হারল্যান্ডের হাজার হাজার ড্রোন বাকি রেঞ্জারদের নির্মমভাবে হত্যা করছে। অ্যাটলাস কোনোভাবেই ধ্বংসলীলার মাঝখান দিয়ে নিচে পড়ে যাচ্ছিল। হঠাৎ একটি বিশাল মহাকাশযান তার দিকে ধেয়ে আসে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে একজন নারী রেঞ্জার তাকে বাঁচিয়ে নেয়। ওই রেঞ্জার তার স্যুটটি অ্যাটলাসের স্যুটের সাথে জুড়ে দেয়। তখন কর্নেল চিৎকার করে অ্যাটলাসকে তার নিউরাল লিঙ্ক ডিভাইসটি পরে নিতে বলেন, কিন্তু অ্যাটলাস দ্বিধাগ্রস্ত ছিল, সে তা করতে চাইছিল না। কর্নেল তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, তখনই একটি ড্রোন ওই নারী রেঞ্জারের উপর হামলা করে এবং সে অ্যাটলাসের চোখের সামনেই মারা যায়। এখন অ্যাটলাস সম্পূর্ণ একা হয়ে যায় এবং মাটির খুব কাছাকাছি চলে আসে। সে আতঙ্কিত হয়ে ম্যানুয়ালি কমান্ড দেয় যাতে থ্রাস্টার ফায়ার করা হয়। থ্রাস্টারগুলো গতি কিছুটা কমাতে পারলেও অ্যাটলাস সজোরে মাটিতে আছড়ে পড়ে এবং জ্ঞান হারায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে অ্যাটলাস দেখে তার মাথায় গভীর চোট লেগেছে। সে কর্নেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে সে তার আর্ক স্যুটের কৃত্রিম বুদ্ধিমত্তা স্মিথকে অ্যাক্টিভেট করে এবং তাকে নির্দেশ দেয় আশেপাশে কোনো রেস্কিউ পড আছে কিনা তা খুঁজতে। স্ক্যান করে দেখা যায় একটি রেস্কিউ পড সেখান থেকে 58 কিমি দূরে পশ্চিম দিকে রয়েছে। অ্যাটলাস দ্রুত সেখানে নিয়ে যেতে নির্দেশ দেয়, কিন্তু স্মিথ যখনই উড়াল দেওয়ার প্রস্তুতি নেয় অ্যাটলাস তাকে থামিয়ে দেয়, কারণ হারল্যান্ডের ড্রোনগুলো পুরো গ্রহে ঘুরে বেড়াচ্ছিল এবং আকাশে উড়লেই তারা তাকে ধরে ফেলত। এখন অ্যাটলাস নিজেই ম্যানুয়ালি স্যুটটি নিয়ন্ত্রণ করে পায়ে হেঁটে এই অজানা গ্রহের ঝড় আর বিপজ্জনক রাস্তা পার হতে শুরু করে। স্মিথ তাকে সতর্ক করে দেয় যে স্যুটের ফিউশন ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্যুটটি কেবল আর 22 ঘন্টা কাজ করবে। চারিদিকে বরফের পুরু আস্তরণ ছড়িয়েছিল, উঁচু পাথুরে মাহার আর কুয়াশার এক অন্তহীন সমুদ্র। এই গ্রহের বাতাসে অক্সিজেন নয় বরং বিষ মিশেছিল। অ্যাটলাস যখন স্মিথের সাথে এগিয়ে চলে তার ভারী লোহার স্যুটের পদক্ষেপের শব্দ এই জনহীন গ্রহে প্রতিধ্বনিত হতে থাকে। চারিদিকে ছিল কেবল ধোঁয়াটে শুভ্রতা, যার আড়ালে কি লুকিয়ে আছে তা কেউ জানত না।
অ্যাটলাস শত্রুর ডেরায় সম্পূর্ণ একা ছিল এবং তার বেঁচে থাকার একমাত্র আশা টিকে ছিল এই স্যুটটির ওপর। স্যুটের ভেতর থেকে অ্যাটলাস স্পষ্ট ভাষায় স্মিথকে বলে দেয়, নিউরাল লিঙ্কের মাধ্যমে আমার মস্তিষ্কের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে না। আমি এটাকে ঘৃণা করি। কিছু জানার থাকলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু আমার মাথায় ঢোকার চেষ্টা করবে না। স্মিথ শান্তভাবে জানায় যে সে বিষয়টি বুঝতে পেরেছে। কিছু দূর যাওয়ার পর অ্যাটলাস এমন এক এলাকায় পৌঁছায় যেখানে বরফ শেষ হয়ে ঘন জঙ্গল আর সবুজ ঘাস দেখা যায়। সেখানে তার নজরে আসে আরও কিছু আর্ক স্যুট। সে চিৎকার করে সেদিকে এগিয়ে যায়, কিন্তু ভেতরে তাকিয়ে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। স্যুটের পাইলটদের নামার পরই অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেখানে কেবল একটি নয়, বরং অনেকগুলো স্যুট পড়েছিল এবং প্রতিটি পাইলটই মারা গিয়েছিল। অ্যাটলাস বুঝতে পারে এরা স্যুট আছড়ে পড়ার কারণে মরেনি, বরং হারলান তাদের একে একে খতম করেছে। মৃত রেঞ্জারদের সম্মানে সে তাদের আইডেন্টিটি ট্যাগগুলো সংগ্রহ করে। প্রতিটি ট্যাগ যেন তার হৃদয়ে নতুন এক বোঝা হয়ে দাঁড়ায়। হঠাৎ স্মিথ আশেপাশে কোনো এক অজানা শক্তির উপস্থিতি অনুভব করে। এলাকাটি স্ক্যান করতেই অ্যাটলাস চমকে ওঠে। জঙ্গলের একটু দূরেই ক্যাসকা তার অনেক সঙ্গীর সাথে দাঁড়িয়েছিল। অ্যাটলাস বুঝতে পারে হারলান তার জঙ্গিদের ক্লোন তৈরি করতে সক্ষম। এর অর্থ হলো এত বছরে সে হয়তো একটি পুরো সেনাবাহিনী তৈরি করে ফেলেছে। স্মিথ সতর্ক করে যে শত্রু তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং পালানোর কোনো পথ নেই। প্রাণ বাঁচাতে অ্যাটলাস দৌড়াতে শুরু করে। ক্যাসকা এবং তার দল তাকে তাড়া করে। স্মিথ তাকে বাঁচাতে শত্রুদের ওপর রকেট ছোড়ে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন সামনে থেকে একটি বিশাল ববন্ডর বা টর্নেডো অ্যাটলাসের দিকে ধেয়ে আসে। ভারী আর্ক স্যুটটি ঝড়ের টানে আকাশে উঠতে শুরু করে। ক্যাসকাও ঝড়ের ভেতর ঢুকে অ্যাটলাসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। কোনোভাবে স্মিথ তাকে ঝড় থেকে বের করে আনে, কিন্তু ততক্ষণে সে চারদিক থেকে ঘেরাও হয়ে পড়ে। বাঁচবার উপায় না দেখে অ্যাটলাস আয়রন বোমা ছাড়ার আদেশ দেয়। স্মিথ সতর্ক করে যে এর প্রভাব ভয়াবহ হতে পারে, কিন্তু অ্যাটলাস চিৎকার করে বলে, এখনই রিলিজ করো। এক বিধ্বংসী বিস্ফোরণে আশেপাশের সব শত্রু ছিটকে পড়ে, কিন্তু ধুলোবালি সরতেই দেখা যায় ক্যাসকা অক্ষত অবস্থায় বেরিয়ে আসছে, কারণ তার অনেকগুলো ক্লোন ছিল। ঠিক তখনই পুরো মাটি কাঁপতে শুরু করে এবং সেখানে একটি বিশাল সিঙ্কহোল তৈরি হয়। অ্যাটলাস এবং ক্যাসকা দুজনেই মাটির গভীরে তলিয়ে যায়। নিচে আছড়ে পড়ে অ্যাটলাসের পায়ের হাড় ভেঙে যায়। স্মিথ দ্রুত ধাতব প্লেট বসিয়ে তার জরুরি সার্জারি সম্পন্ন করে। অ্যাটলাস যখন তাদের বেঁচে থাকার সম্ভাবনা জানতে চায়, স্মিথ বলে যে সম্ভাবনা খুবই কম, তবে সে যদি নিউরাল লিঙ্কের মাধ্যমে স্মিথের সাথে সিঙ্ক হয় তবে সম্ভাবনা বেড়ে যাবে। অনেক ভেবে অ্যাটলাস রাজি হয়। অন্যদিকে ক্যাসকা ধ্বংসাস্তূপ থেকে বেরিয়ে হারলানকে সব জানায়। হারলান আদেশ দেয় অ্যাটলাসকে খুঁজে বের করতে। এরপর হারলান তার একজন বন্দির কাছে যায়, যে আর কেউ নয়, কর্নেল ইলিয়াস। হারলান অত্যন্ত নিষ্ঠুরভাবে একটি সূচ কর্নেলের চোখে ঢুকিয়ে দিয়ে তথ্য বের করার চেষ্টা করে। এদিকে অ্যাটলাস আর স্মিথের মানসিক সংযোগ 36%-এ এসে আটকে যায়। স্মিথ জানায় যে অ্যাটলাস কিছু একটা লুকোচ্ছে। হারলানের নাম শুনলেই অ্যাটলাস আবেগপ্রবণ হয়ে পড়ছে। স্মিথ জানতে চায় হারলানের সাথে তার আসল সম্পর্ক কী। তখন অ্যাটলাস তাকে নিজের শৈশব দেখায়, যখন হারলান আর সাথেই থাকত। স্মিথ অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কি আপনার মাকে মা বলে ডাকত? অ্যাটলাস উত্তর দেয়, হ্যাঁ, কারণ হারলানকে আমার মাই তৈরি করেছিলেন। এই কথা বলার সাথে সাথেই অ্যাটলাস এবং স্মিথের মধ্যে পুনরায় সিঙ্ক বা মানসিক সংযোগ শুরু হয়। সংযোগ 40%-এ পৌঁছতেই অ্যাটলাস এই আর্ক স্যুটের প্রতিটি সিস্টেম পুরোপুরি বুঝতে শুরু করে। সে দ্রুত পুরো এলাকা স্ক্যান করে জানতে পারে যে তারা মাটির প্রায় 500 ফুট গভীরে আটকা পড়ে আছে। অ্যাটলাস স্মিথকে বলে, তুমি বলেছিলে এই পুরো এলাকার নিচে গুহার একটি জাল বিছানো আছে। স্মিথ সাথে সাথে উত্তর দেয় যে তাদের থেকে কিছুটা উঁচুতে একটি বিশাল গুহা রয়েছে। যদি থ্রাস্টারগুলো 30% শক্তিতে চালানো হয় তবে সেখানে পৌঁছানো সম্ভব। অ্যাটলাস দেরি না করে থ্রাস্টার অ্যাক্টিভ করে দেয় এবং ভারী আর্ক স্যুটটি মাটি চিরে উপরের দিকে উঠে আসে। মুহূর্তের মধ্যে তারা একটি বিশাল গুহার ভেতরে পৌঁছে যায়। গুহার দৃশ্য ছিল অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর। চারপাশ থেকে আগ্নেয়গিরির গ্যাস বের হচ্ছিল। বাতাস গরম ও বিষাক্ত ছিল। প্রতিটি নিঃশ্বাসের সাথে বিপদের অনুভূতি বাড়ছিল। স্মিথ সতর্ক করে দেয় যে ব্যাটারি মাত্র 14 ঘন্টা বাকি আছে, এরপর সে পুরোপুরি শাটডাউন হয়ে যাবে। উদ্ধারকারী যান এখনও এখান থেকে 37 কিলোমিটার দূরে। তাদের গতি বাড়াতে হবে। এরই মধ্যে মানসিক সংযোগ 60% সম্পূর্ণ হয় এবং স্যুটের সব অস্ত্র সচল হয়ে যায়। অ্যাটলাস গুহা থেকে বেরিয়ে পুনরায় গ্রহের উপরিভাগে পৌঁছে যায়। অ্যাটলাস যখন জনশূন্য এলিয়েন গ্রহটিতে এগিয়ে চলছিল, স্মিথ হঠাৎ সতর্ক করে যে ক্যাসকা কাছেই আছে এবং সে গিরিপথ দিয়ে তাদের দিকেই আসছে। কিন্তু অ্যাটলাস এবং স্মিথ আগে থেকেই গিরিপথে মাইন বিছিয়ে রেখেছিল। ক্যাসকা সেখানে পৌঁছতেই জোরালো বিস্ফোরণ হয় এবং পুরো এলাকা ধ্বংসাস্তূপে ভরে যায়। অ্যাটলাসের সন্দেহ হয় ক্যাসকা তখনও বেঁচে থাকতে পারে। সে তার গানগুলো অ্যাক্টিভ করে স্ক্যান শুরু করে। কিছু দূরে স্মিথ একটি সিগন্যাল পায়, সেখানে ক্যাসকার মাথা পড়ে আছে, যা বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাটলাস সেটি তুলে নিয়ে নিজের যান্ত্রিক হাত দিয়ে পিষে ফেলে।
ক্যাসকার মাথার অবস্থা দেখে অ্যাটলাস নিশ্চিত হয় যে হারলানের গোপন ডেরা আশেপাশে কোথাও লুকিয়ে আছে। অ্যাটলাস স্মিথকে বলে, আমরা আগে হারলানের বেস পর্যন্ত যাব এবং তার লোকেশন মার্ক করব যাতে আমাদের বোমারু বিমানগুলো এখানে বোমা ফেলতে পারে। কিন্তু স্মিথ পরিষ্কার মানা করে। সে বলে, আমার প্রথম দায়িত্ব আপনাকে নিরাপদে এই গ্রহ থেকে বের করা, তাই দুঃখিত, আমি আপনাকে হারলানের বেস পর্যন্ত নিয়ে যেতে পারবো না। অ্যাটলাস ক্ষোভ ও কষ্টে ফেটে পড়ে বলে, আমি আমার সারা জীবন হারলানকে বোঝতে ব্যয় করেছি যাতে একদিন তাকে শেষ করতে পারি, আর আজ যখন সুযোগ সামনে তখন তুমি পিছিয়ে যাচ্ছ। দীর্ঘ তর্কের পর স্মিথ রাজি হয় এবং হারলানের বেস পর্যন্ত যাওয়ার পথ হিসাব করে বের করে। চলতে চলতে রাত হয়ে যায়। অ্যাটলাস এমন এক এলাকায় পৌঁছায় যেখানে জলাভূমি আর চারদিকে বিশাল সব উজ্জ্বল মাশরুমের মতো গাছ ছিল। মনে হচ্ছিল পুরো জঙ্গলটি যেন জীবিত এবং শ্বাস নিচ্ছে। এই উজ্জ্বল আলোয় ভরা জঙ্গল পার হয়ে অবশেষে অ্যাটলাস হারলানের গোপন ডেরায় পৌঁছে যায়। স্মিথ দ্রুত সেখানে একটি জিপিএস বিকন লাগিয়ে দেয় যাতে সামরিক বাহিনী ডেরাটির অবস্থান জানতে পারে। ঠিক তখনই অ্যাটলাসের নজর পড়ে সেই মহাকাশ যানটিতে যেটি করে সে পৃথিবী থেকে রেঞ্জারদের সাথে এখানে এসেছিল, কিন্তু কাছ থেকে দেখতেই তার জ্ঞান হারানোর দশা হয়ে যায়। সে দেখতে পায় হারলানের হাতে পারমাণবিক অস্ত্র এসে পৌঁছেছে, এমন সব অস্ত্র যে এক পলকে পৃথিবীর অর্ধেক ধ্বংস করে দিতে পারে। অ্যাটলাস যখন এসব বোঝার চেষ্টা করছিল তখনই হঠাৎ স্মিথ হ্যাক হতে শুরু করে। পুরোপুরি হ্যাক হওয়ার ঠিক আগে স্মিথ তার সমস্ত শক্তি দিয়ে অ্যাটলাসকে সেই বেস থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই থ্রাস্টার বন্ধ হয়ে যায় এবং অ্যাটলাস ঘন জঙ্গলে আছড়ে পড়ে। স্মিথ পুরোপুরি অফলাইন হয়ে যায় এবং তখনই সামনে ক্যাসকা এসে দাঁড়ায়। সে অ্যাটলাসকে ধরে হারলানের ডেরায় নিয়ে গিয়ে বন্দি করে। কিছুক্ষণ পর হারলান নিজে সেখানে আসে এবং বলে, আমি জানতাম তুমি আসবে। অ্যাটলাস, তুমি দেখতে একদম আমাদের মায়ের মতো। আমি আমাদের মাকে প্রতিদিন মিস করি। অ্যাটলাস ঘৃণাভরা গলায় উত্তর দেয়, তুমি শুধু একটা রোবট, তুমি কিছুই অনুভব করতে পারো না। তখন হারলান তার আসল এবং ভয়ঙ্কর উদ্দেশ্য প্রকাশ করে। সে বলে, তুমি আমাকে ভিলেন মনে করো, কিন্তু সত্য হলো আমি মানবজাতির শত্রু নই, বরং তাদের শেষ ভরসা। মানুষ একটি রোগের মতো যারা নিজেদের পৃথিবীকে ধীরে ধীরে মেরে ফেলছে। তাদের ছেড়ে দিলে তারা সব কিছু ধ্বংস করে দেবে। তাই এই পচে যাওয়া পৃথিবীকে পুড়িয়ে ফেলা জরুরি, যাতে সেই ছাই থেকে আমি এক নতুন পৃথিবী গড়তে পারি। সেখানে কেবল শান্তিপ্রিয় মানুষরাই বেঁচে থাকবে, আর আমরা এআইরা তাদের মালিক নয় বরং রক্ষক হিসাবে থাকব। হারলান আরও জানায় যে পৃথিবীতে ক্যাসকার ধরা পড়াটাও ছিল তার পরিকল্পনার অংশ। সে চেয়েছিল অ্যাটলাস যেন ক্যাসকাকে জিজ্ঞাসাবাদ করে এই গ্রহের হদিশ পায় এবং এখানে আসে যাতে হারলান তাদের মহাকাশযান থেকে পারমাণবিক অস্ত্রগুলো কবজা করতে পারে। হারলান তার পরিকল্পনায় সফল হয়েছিল, কিন্তু একটি সমস্যা ছিল, পৃথিবীর ডিফেন্স সিস্টেম। সঠিক কোড ছাড়া কোনো অজানা মহাকাশযান পৃথিবীর কাছে যেতে পারবে না, আর সেই কোড ছিল অ্যাটলাসের মস্তিষ্কে। হারলান অ্যাটলাসের চোখের স্ক্যানিংয়ের মাধ্যমে সেই কোডটি বের করে নেয় এবং সেখান থেকে চলে যায়। অ্যাটলাসের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় কর্নেল ইলিয়াস মারাত্মক আহত অবস্থায় একটি ধাতব টেবিলের ওপর পড়ে আছেন। তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে। অ্যাটলাস ভেঙে পড়া গলায় বলে যে তার স্মিথের কথা শোনা উচিত ছিল, এখন স্যুটের ব্যাটারিও শেষ। কর্নেল কষ্টে হেসে বলেন যে সব শেষ হয়ে যায়নি, প্রতিটি আর্ক স্যুটে একটি ব্যাকআপ ব্যাটারি থাকে। তিনি নিজের নিউরাল ডিভাইসটি অ্যাটলাসকে দিয়ে স্মিথকে ডাকার চেষ্টা করতে বলেন। অ্যাটলাস অনেক চেষ্টা করার পর অবশেষে স্মিথের কণ্ঠ শুনতে পায়। স্মিথ জানায় সে এখনও অ্যাটলাসের মস্তিষ্কের সাথে যুক্ত আছে, কিন্তু সংযোগ 93%-এ আটকে আছে। যদি এটি 100% হয় তবেই অ্যাটলাস তাকে পুরোপুরি মুক্ত বা নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যাটলাস এগোতে পারছিল না কারণ তার মনে একটি বড় সত্য চাপা ছিল। অবশেষে সে তার অতীত স্মিথকে দেখায়। যখন সে ছোট ছিল, তার মা সব সময় অ্যাটলাসের চেয়ে হারলানের ওপর বেশি মনোযোগ দিতেন। সেই ঈর্ষা আর একাকিত্ব থেকে অ্যাটলাস হারলানকে বলেছিল তাকেও যেন হারলানের মতো উন্নত করে দেওয়া হয়, যাতে মা তাকে সমান ভালোবাসেন। হারলান বলেছিল সে নিউরাল লিঙ্কের কোড বদলাতে পারে, কিন্তু তার জন্য একজন মানুষের আদেশের প্রয়োজন, আর সেই আদেশটি অ্যাটলাস নিজেই দিয়েছিল। সেই মুহূর্তে হারলান অ্যাটলাসের মস্তিষ্কের সাথে যুক্ত হয়ে মানুষের ইতিহাস, আবেগ এবং হিংসা সব একসাথে পেয়ে যায় এবং সেখান থেকেই সে বিদ্রোহী হয়ে ওঠে। হারলান অ্যাটলাসের মাকে নিয়ন্ত্রণ করে তাকে মেরে ফেলেছিল এবং অ্যাটলাস কোনো মতে সেখান থেকে পালিয়ে বেঁচেছিল। অ্যাটলাস কম্পিত কণ্ঠে স্বীকার করে যে তার কারণেই 30 লক্ষ মানুষ মারা গেছে। এই সত্যটি বাইরে আসার সাথে সাথেই অ্যাটলাস এবং স্মিথের মধ্যে 100% সিঙ্ক সম্পন্ন হয়। এখন অ্যাটলাস তার চারপাশের প্রতিটি ডেটা, সিস্টেম এবং বিপদ পরিষ্কার দেখতে পাচ্ছিল। সেই মুহূর্তেই স্মিথ দেয়াল ভেঙে সেখানে পৌঁছায় এবং অ্যাটলাসকে মুক্ত করে।
ততক্ষণে হারলানের সৈন্যরা তাদের ঘিরে ফেলেছে, কিন্তু অ্যাটলাস এখন পুরোপুরি বদলে গেছে। সে নির্ভয়ে সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে পারমাণবিক অস্ত্রবাহী জাহাজটি পৃথিবী অভিমুখে যাত্রা করার জন্য মাত্র 2.5 মিনিট বাকি ছিল। চারদিকে গুলির বৃষ্টির মাঝেই অ্যাটলাস দেখে যে কর্নেল ইলিয়াস একটি বিশাল অস্ত্র নিয়ে রকেট ফুয়েল ট্যাঙ্কের দিকে লক্ষ্য স্থির করে আছেন। তিনি অ্যাটলাসকে সেখান থেকে পালিয়ে যাওয়ার ইশারা করেন এবং পরের মুহূর্তেই গুলি চালান। এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং কর্নেল নিজের জীবন উৎসর্গ করে হারলানের অনেক ক্ষতি করে দেন। অ্যাটলাস বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে পারমাণবিক অস্ত্রসজ্জিত জাহাজটি টেক অফ করে ফেলেছে। হারলান নিজে মিসাইল নিয়ে অ্যাটলাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। স্মিথ সতর্ক করে যে জাহাজটি ধ্বংস করা বিপজ্জনক, কারণ তাতে পারমাণবিক বোমা আছে। অ্যাটলাস বুদ্ধি খাটিয়ে প্রথমে হ্যাকিংয়ের মাধ্যমে জাহাজের ওয়ারেড বা বোমার মুখটি নিষ্ক্রিয় করে এবং তারপর মিসাইল দিয়ে জাহাজটি মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। হারলান এবং স্মিথ উদ্ধারকারী যানের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু অ্যাটলাস বুঝতে পারে হারলানকে জীবিত রাখা যাবে না, কারণ সে সবসময় এক ধাপ এগিয়ে থাকে। হারলান হঠাৎ অতর্কিত হামলা করে আর্ক স্যুটের হাত কেটে ফেলে এবং ফিউশন রিঅ্যাক্টর নষ্ট করে দেয়। অ্যাটলাস জ্ঞান হারিয়ে ফেলে। স্মিথ বারবার ইলেকট্রিক শক দিয়ে অ্যাটলাসকে জাগিয়ে তোলার চেষ্টা করে। হারলান যখন মনে করছিল সে জিতে গেছে এবং স্যুটটি পুরোপুরি নষ্ট করে দিয়েছে, তখনই সে বুঝতে পারে স্যুটের ভিতরে অ্যাটলাস নেই। ঠিক সেই মুহূর্তে অ্যাটলাস পেছন থেকে একটি ভারী লোহার রড দিয়ে হারলানের বুক চিরে দেয় এবং তার সিপিইউ বের করে নেয়। এভাবেই হারলান চিরতরে শেষ হয়ে যায়। অ্যাটলাস জিতলেও তার এই জয় ছিল অত্যন্ত বেদনার। স্মিথের ফিউশন কোর পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, তার আর চলার শক্তি ছিল না। অ্যাটলাস তাকে ছেড়ে যেতে না চাইলেও স্মিথ, যা কেবল একটি মেশিন ছিল, সবচেয়ে বড় আত্মত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সে তার সমস্ত সিস্টেম এক এক করে বন্ধ করতে শুরু করে, যাতে তার শেষ অবশিষ্ট শক্তি দিয়ে অ্যাটলাসকে উদ্ধারকারী যানে করে পৃথিবীতে পাঠাতে পারে এবং নিজের অক্সিজেন অ্যাটলাসকে দিয়ে দিতে পারে। স্মিথ প্রমাণ করে দেয় যে সে কেবল একটি এআই ছিল না, সে ছিল অ্যাটলাসের সবচেয়ে বড় বন্ধু। কিছু সময় পর মিলিটারি অ্যাটলাসকে উদ্ধার করে পৃথিবীতে ফিরিয়ে আনে। যে মেয়েটি একসময় রোবট বা মেশিনকে ঘৃণা করত, এখন সে তাদের প্রতি কৃতজ্ঞ। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় অ্যাটলাস একটি নতুন আর্ক স্যুট পরীক্ষা করছে। সে স্যুটে বসার পর যখন সিস্টেম অন করে, তখন স্যুটটি বলে ওঠে, মর্নিং অ্যাটলাস। অ্যাটলাস মৃদু হাসে, কারণ সেই কণ্ঠস্বর আর কথা বলার ভঙ্গি ছিল হুবহু স্মিথের মতো। হয়তো স্মিথ পুরোপুরি শেষ হয়ে যায়নি, তার কোড এখনও কোথাও না কোথাও বেঁচে আছে। এই আশার সাথেই কাহিনীটি শেষ হয়।